তার উপরে কিন্তু অনেক বেশি মানুষের প্রত্যাশা আছে। তো এইটা যদি তার মিশন এবং ভিশন যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে আর কখনো কেউ প্রত্যাশা বা কোনো কিছু আসলে সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা, সেটা ইয়ং জেনারেশন আমরা যারা আছি আমরা রাখবো কিনা বিশ্বাস করতে পারতেছি না। ঐতিহাসিক এক ছাত্র বিপ্লবের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে। মূলত রাজনৈতিক দলগুলোর চেয়েও সাধারণ মানুষের প্রত্যাশা, বাংলাদেশের মানুষের প্রত্যাশা তার কাছে অনেক। এখন সেই প্রত্যাশার সাথে প্রাপ্তির কতটুকু মিল থাকবে, সেটাই আমাদের এখন বিবেচ্য বিষয়। ডেফিনেটলি আমাদের বাংলাদেশের আহ ইতিহাসে আমাদের ডক্টর ইউনূসের মতো এত সম্মানজনক আর ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, এর চেয়ে বড় অ্যাসেট আমাদের আর এই দেশে নেই। তো সেই সমীকরণ থেকে আন্তর্জাতিক সমস্ত জায়গা থেকে আমরা একটা সম্মানের জায়গায় এখন থাকবো, এটা সবাই আমরা বিশ্বাস করি। একই সাথে আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে আসলে বাংলাদেশের যে 5ই আগস্টের পরে যে সার্বিক যে পরিস্থিতিটা, সেটা টোটালটা কিন্তু এটা হচ্ছে, আমার ভাষায় আমি যেটাকে বলি হচ্ছে যে ডক্টর ইউনূসের এই যে আহ সরকার অন্তর্বর্তী, তার নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা আছে, সেটাকে আমি বলি হচ্ছে যে দ্য লাস্ট হোপ। মানে দ্য লাস্ট হোপ বললাম এই কারণে, কারণ রাজনীতিবিদদের উপরে মানুষের কোনো আস্থা নেই বিদায় এই তার উপরে কিন্তু অনেক বেশি মানুষের প্রত্যাশা আছে। তো এইটা যদি তার মিশন এবং ভিশন যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে আর কখনো কেউ প্রত্যাশা বা কোনো কিছু আসলে সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা, সেটা ইয়ং জেনারেশন আমরা যারা আছি আমরা রাখবো কিনা বিশ্বাস করতে পারতেছি না। তো সেজন্য তার মিশন এবং ভিশনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং সেক্ষেত্রে তার যে ভূমিকাটা, এবং আপনার মনে রাখতে হবে যে উপদেষ্টা মন্ডলীতে, এই অ্যাড ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা মন্ডলীতে যারাই থাকুক, টোটাল সবকিছুই কিন্তু ডক্টর ইউনূস কেন্দ্রিক। এবং টোটাল যদি এর থেকে আহ, যা ব্লেসিংস যা আসবে তাও তার, এখান থেকে যত আপনি ব্যর্থতা যা আসবে সেটাও কিন্তু তারই নিতে হবে। তো সেই জায়গা থেকে থেকে আমার মনে হয় যে 18 মাসের কথা যে আমাদের আর্মির যে চিফ, যিনি একটা ধারণা দিয়েছেন মোটামুটি। সো এই 18 মাসের বিষয়টা দ্যাটস এনাফ। বাট আমি প্রত্যাশা করি যে আসলে তার একটা মিশন এবং ভিশন এই জাতির সামনে প্রকাশ করা উচিত, যে আসলে আমি এই সময়ের মধ্যে আমি এই সংস্কারগুলো করতে চাই। আমরা তো জানি না আসলে এই তারা কি সংস্কারগুলো করতে চায়। এখন সব সংস্কার আমরা করতে চাই, সব সংস্কার তো আসলে এই 18 মাসে করা সম্ভব না। মেইন স্ট্রিম তারা কি কি মানে সংস্কারগুলো করতে চায়, স্বাস্থ্য খাতে তারা কি সংস্কার করতে চায়, তারা পুলিশের ক্ষেত্রে কি সংস্কার করতে চায়, তারা ভূমি মন্ত্রণালয়ের ক্ষেত্রে কি সংস্কার করতে চায়, তারা শিক্ষার ক্ষেত্রে কি সংস্কার করতে চায়, এগুলো জাতির সামনে যত দ্রুত এবং টাইম ফ্রেম দিয়ে দিয়ে, যে না আমরা আগামী 3 মাসের মধ্যে দুদকের এই কাজগুলো করতে চাই, আগামী 5 মাসের মধ্যে দুদকের আমরা এই কাজগুলো করতে চাই, স্বাস্থ্য খাতের এই ডেভেলপমেন্ট আমরা করতে চাই। তো এভাবে মানুষকে যদি একটু টাইম ফ্রেমের মধ্যে রেখে এবং যথাসময়ে সেই কাজগুলো যদি করা যায়, কারণ গভর্নমেন্ট বলতে পারে যে আমার আগামী 2 মাসের বা 1 মাসের ভিতরে বা 15 দিনের ভিতরে পুলিশ ফাংশন করবে এবং প্রত্যেকটা থানা ফাংশন করবে। কারো নিরাপত্তার কোনো ঘাটতি হবে না, সমস্ত বাংলাদেশ একদম তারা একদম যে মানুষের মধ্যে যে একটা কিছু ক্ষেত্রে নিরাপত্তার ঘাটতি অনুভব করতেছে সেটা থাকবে না, এভাবে আশ্বস্ত করতে হবে। আদারওয়াইজ মানুষ বিভ্রান্ত হয়। হয় কি আমাদের দেখা গেল যে এই 5ই আগস্টের পরে আমি যেটা আগেও বলেছি যে আসলে এই গভর্নমেন্টের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। বাট সেই প্রত্যাশার জায়গাটা যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, এজন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আমার প্রত্যেকটা মিনিস্ট্রিকে ফাংশন করা। আমরা দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রিগুলো ফাংশন করতেছে না। এখন মিনিস্ট্রিগুলো যদি ফাংশন করার জন্য যদি যোগ্য লোক তাদের না থাকে, তাদের আরো তারা যোগ্য লোক তারা নিতে পারে। তো আসলে এখানে যদি বলা হয় যে আহ, আমরা কাজ করতে চাই, কিন্তু আমি শুধু মুখে বললে হবে না, আমাকে এটা বাস্তবে রূপ দিতে হবে যে হ্যাঁ আমরা ফাংশন করতেছি। তো আমার যেটা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে আইন শৃঙ্খলার বিষয়টা, মানুষের জীবনের নিরাপত্তার সবার আগে প্রায়োরিটি দিয়ে থানাগুলোকে দ্রুত ফাংশন করানো উচিত। আর হচ্ছে এই সরকারের প্রত্যেকটা একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া উচিত যে আমরা এই সময়ের মধ্যে এই কাজগুলো, এই মিনিস্ট্রি আমরা এইটুকু করতে চাই, আমরা স্বাস্থ্য খাতে এতটুকু করতে চাই, এই বিষয়গুলো আমার মনে হয় মানুষ এখন মানুষের মাথার মধ্যে এই প্রশ্নটা আসতেছে। আসলে এই 18 মাস, 20 মাস, 2 বছর মানুষ এটা নিয়ে না যতটা বেশি কনসার্ন, তার চেয়ে কনসার্ন হচ্ছে যে আসলে এই গভর্নমেন্ট তারা সাকসেসফুলি তারা কতটুকু সংস্কার করে যেতে পারতেছে। কারণ এই গভর্নমেন্ট যদি সংস্কার করতে গিয়ে ব্যর্থ হয়, তাহলে আপনি আর আশা রাখতে পারবেন না কারো কাছে বাংলাদেশ। আমরা আর কারো উপরে আশা রাখতে পারবো না, মানুষ আশা ছেড়েই দিবে যে আসলে এভাবেই চলবে। তো সেই জন্য আমার ব্যক্তিগত মতামত
এবং আমার সাথে সমালোচক যারা আছেন তাদেরও হয়তোবা এরকমেরই মতামত থাকবে, যে আসলে আমরা একটা রোডম্যাপ চাই, যে এই সরকার স্পেসিফিক বলে দেব যে আমরা এই আগামী এই সময়ের মধ্যে এই কাজগুলো করতে চাই, এবং সেটা সেই সময়ের মধ্যে তারা করে দেখাক। 3 মাস একটা টাইম ফ্রেম নিয়ে কিছু কাজ করে দেখাক। দেখবেন যে মানুষের একটা মানুষের মধ্যে যে একটা আহ, আহ, কোনো প্রশ্ন যেগুলো আছে সেগুলো আস্তে 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 ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর দ্বিতীয় যে বিষয়টা আপনি আমাকে জিজ্ঞেস করেছেন সেটা হচ্ছে যে তোফাজ্জল হত্যা। আমরা জানি যে গত 18ই সেপ্টেম্বর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক ন্যাক্কারজনক একটা হত্যাকাণ্ড, এবং খুবই নৃশংস একটা হত্যাকাণ্ড ঘটেছে ফজলুল হক মুসলিম হলে। আহ, এই তোফাজ্জেল, ওর বাড়ি হচ্ছে আমার উপজেলায়, পাথরঘাটা উপজেলার, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। তো আমার একই পাশের ইউনিয়নই। এবং আমি যখন এলাকায় যেতাম ওর সাথে আমার দেখা হতো, ঢাকায় যখন আসতাম আমার কাছেও আসতো। আসলে এই ছেলেটা সে কিন্তু মানসিকভাবে ভারসাম্যহীন ছিল, বাট সে কিন্তু উন্মাদ ছিল না। মানে সে কিন্তু কারোর জন্য হার্মফুল ছিল না। সে মানসিকভাবে একটু ভারসাম্যহীন ছিল এই কারণে, কারণ তার বাবা আহ, মা মারা যাওয়ার পরে একমাত্র ভাই ছিল তার অবলম্বন। সো 2022 সালে তার একমাত্র ভাই মারা যাওয়ার পরে সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে। তো এই থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় আসতো। বিশেষ করে আমার উপজেলার, পাথরঘাটা উপজেলার যে সমস্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো তাদের হলে যেত। হলে গিয়ে তাদের সাথে দেখা করলে 100-200 টাকা নিত। 100-200 বেশি টাকার বেশি ওর কখনো চাহিদা ছিল না। তো তাদের ক্যান্টিনে ফ্রি খেত, ওই তাদের বারান্দায় গিয়ে ঘুমাতো, মসজিদে ঘুমাতো। এরকমই ছিল এই ছেলেটা আসলে। তো ওকে একটা মব জাস্টিসের শিকার হয়েছে 18ই সেপ্টেম্বরে। এবং এটা আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসাবে আমি এই এটাকে আমি কোনোভাবেই আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার বিশ্ববিদ্যালয়ে এরকম একজন মানসিক ভারসাম্যহীন একজন একটা ছেলেকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তা আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। কিন্তু যেভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যেভাবে ভিডিওতে দেখেছি, যেভাবে তাকে মেরেছে, আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মানে এটা খুবই মানে এটা ন্যাক্কারজনক ভাবে মেরেছে, মানুষ নৃশংস ভাবে মেরেছে এক কথায়। আর সেখানে 18 তারিখ ঘটনা ঘটার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা হচ্ছে 19 তারিখে শাহবাগ থানায় একটা মামলা করে। শাহবাগ থানায় মামলা করেছে, কিন্তু সেখানে কোনো স্পেসিফিক কোনো আসামির তারা দেয়নি, অজ্ঞাতনামা হিসেবে মামলা করে। তো অজ্ঞাতনামা হিসেবে মামলা করার পরে পুলিশের অ্যাক্টিভিটিস হচ্ছে তারা 6 জন আসামি এবং পরে 2 জনকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তো আমরা লাস্ট একটা সপ্তাহ দেখতেছিলাম যে আসলে পুলিশ তারা 164 করেছে এই আসামিগুলো। এবং আমরা একটা সপ্তাহ ধরে দেখতেছিলাম যে আসলে পুলিশ কতটা এই মামলার ব্যাপারে আর কি পদক্ষেপ নেয়, বা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আর কি করে, এটা আমরা দেখতেছিলাম। তো আমরা দেখলাম যে ওই 8 জনকে ধরার পরে, তাদেরকে গ্রেপ্তার করার পরে আর তারা অন্য আসামিদের ধরার জন্য ও গ্রেপ্তার করার জন্য তাদের ওইভাবে চেষ্টা নেই, যেহেতু এখানে অজ্ঞাতনামা দেয়া। তো টোটালি আসলে জি। স্পেসিফিক ভাবে কাউকে তারা গ্রেপ্তার করতে পারতেছে না। তথ্যের ভিত্তিতে যাদেরকে পারতেছে তারা করতেছে। তো কিন্তু আমরা যেটা আজকে মামলা করেছি, আমরা একটা সিআর পিটিশন করেছি, তোফাজ্জেলের বোন ওর মামাতো বোন বাদী হয়েছে, আমি ওর পিটিশনাল লয়ার ছিলাম। তো আমরা যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে যে স্পেসিফিক একদম ভিডিও দেখে দেখে যারা ওকে হত্যা করেছে এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, আঘাত করেছে। তো যারা ওকে পায়ে আগুন দিয়েছে, ওর লোম কেটে দিয়েছে, ওর পায়ে হাতে স্টাম্প দিয়ে চেপে ধরে মেরেছে, আমরা একদম স্পেসিফিক তথ্য প্রমাণে 1 সপ্তাহে বের করে তাদের বিরুদ্ধে আমরা 15 জনের বিরুদ্ধে আমরা এখানে মামলা করেছি। এবং এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনও কোনোভাবেই এই জি। দায় এড়াতে পারে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিরাপত্তার দায়িত্ব প্রক্টর টিমের থাকে, এবং বিশ্ব হলের যে প্রভোস্ট তারা থাকে। তো ভাইকারিয়াসলি প্রভোস্টেরও তার দায়িত্ব অবহেলার জন্য আমরা তাকেও এই মামলার আসামি করেছি। এবং হুম। এই মামলায় যে আদেশ হয়েছে আজকে সেটা হচ্ছে যে যেহেতু জিআর মামলা একটা আছে শাহবাগ থানায়, তো সেই শাহবাগ থানার মামলার তদন্ত রিপোর্ট কল ফর করেছে, সেটা তলব করেছে। আর হচ্ছে আমাদের হুম। ওই পর্যন্ত আমাদের আজকের যে সিআর পিটিশন মামলাটার কার্যক্রমটা স্থগিত থাকবে অ্যাজ পার 205D অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। আমাদের এটাই আইনের যেটা কভার করে জি। সেটাই ম্যাজিস্ট্রেট করেছেন। তার মানে জি। মোটামুটি এখন একটা আইনি প্রসেসে চলে গেছে এটি এখন। মোটামুটি আপনারা পরিচালনা করছেন তোফাজ্জলের পক্ষে। আহ, তোফাজ্জলের ব্যাপারে এই আপডেটসটা আপনাদের অনেকেই হয়তো জানার জন্য আগ্রহী ছিলেন, এটা জানানোর জন্যই চলে আরেকটা এসেছি জিনিস আর একটু কি। ক্লিয়ার করতে চাই। আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই আজকের মামলার ছোট্ট ব্যাপারে। করে, খুব ছোট্ট করে।
জি, সেটা হচ্ছে যে অনেকেরই একটা প্রশ্ন যে মামলা একটা হয়েছে জিআর মামলা শাহবাগ থানায়, সেখানে আবার আর একটা মামলা কেন? সো এটা আমি একটু ব্যাখ্যা দিতে চাই, এই কারণে যেহেতু শাহবাগ থানায় মামলাটা অজ্ঞাতনামা, তো আমরা চাই না যে তোফাজ্জল হত্যায় কোনো নিরপরাধ কোনো ছাত্র বা কোনো কেউ এটার যারা হ্যারাসমেন্টের শিকার হোক। তো এই জন্য স্পেসিফিক করে যারা জড়িত তাদেরকে উল্লেখ করেই আমরা আজকে কোর্টে মামলা করেছি, এক। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এই জিআর মামলার ক্ষেত্রে আমাদের এই বাদীর কোনো বা তোফাজ্জলের ফ্যামিলির কারো কোনো কন্ট্রোল থাকবে না, সেটা টোটালি পুলিশের উপর নিয়ন্ত্রণ। তো সেক্ষেত্রে আমাদের চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো একটা রিপোর্ট আসলে সেটার এগেনস্টে আমরা নারাজি পিটিশন দেবো, সেখানে সুযোগ থাকে না। তো যেহেতু আমরা যে এই জন্য আমরা একটা জিআর স্পষ্ট মামলা মানে করেছি আপনারা তোফাজ্জলের এটাকে ন্যায় স্পষ্ট বিচারটাকে নিশ্চিত করার স্পেসিফিকীকরণ জন্য। করে করেছে, স্পেসিফিকলি আপনারা এটাকে নির্ধারণ করেছেন জি জি, যাতে এ নিয়ে কোনো আহ, ন্যায় বিচারটা নিশ্চিত করার জন্য। জি। জি বিভ্রান্তি না থাকে।